পড়ুয়া থেকে আমি রিনা। আমি আজও একটি ছোট গল্প পাঠ করে শোনাবো। আশা করি আগের দিনের গল্পটা সবার খুব পছন্দ হয়েছে। বেশি কথা না বাড়িয়ে আমি সোজা গল্পেতেই চলে যাচ্ছি। একটি পত্রিকা থেকে নেয়া আমার ছোট গল্পটি। গল্পটির নাম ভাবমূর্তি। একটি ছোট গল্প। আর লেখিকা চিত্রালী ভট্টাচার্য। কিছু বলতে গিয়ে থেমে গেল প্রণবেশ। সামনে নিল নিজেকে, ঢোক গিলল, চশমা খুলে রুমাল দিয়ে ধীরে ধীরে কাচ দুটো মুছল। তারপর চোখ তুলে আবার যখন বলতে শুরু করলো তখনও স্বর কাঁপছিল। থেমে থেমে একটু একটু করে বলছিল, বাকিটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসছিল ভেতর থেকে। বড় ছেলে সেই দেখে হাত রাখলো বাবার পিঠে। হয়তো বলতে চাইলো, কষ্ট হচ্ছে যখন তখন থাক না। সত্যিই তো বয়স হয়েছে, গত বৈশাখে 65 পেরোলো। তবুও প্রণবেশ বলে গেল ওইভাবে, একটা বাক্যের পর বেশ খানিকটা বিরতি দিয়ে আর একটা বাক্য, যেন দুঃখ দিয়ে গাঁথা কোনো শ্লোক। সত্যি আর কিভাবে বা বলবে প্রণবেশ? দীর্ঘ 40 বছর একসঙ্গে কাটানোর পর যে চলে গেল, তার স্মরণ সভায় বেদনা ছাড়া আর কি বা উচ্চারিত হতে পারে? এতক্ষণ আমি অপলক তাকিয়েছিলাম ওর দিকে। আমাকে দেখতে পায়নি প্রণবেশ, পাওয়ার কথাও নয়। আমি তো এখন সকলের ইন্দ্রিয় গোচর ক্ষমতার ওপারে, জীবন মরণের সীমানা ছাড়াই। কথা বলতে বলতে প্রণবেশ 5 বার চোখ মুছেছে, ঢোক গিলেছে বারবার। নিশ্চয়ই বুকও কেঁপেছে বেশ কয়েকবার। দেখা না গেলেও এ আমি হলপ করে বলতে পারি, স্বাভাবিক। এত বছর একসঙ্গে থাকতে থাকতে দুজনে দুজনকে এত বেশি করে জানা হয়ে গেছে যে মাঝে মাঝে মনে হতো ও আর ও নেই, আমি হয়ে গেছি। তবে ও যে আমাকে তেমন ভাবে চেনেনি তা আজ ওর কথা থেকে স্পষ্ট হয়ে গেল। এই যে এতক্ষণ ধরে ও ধরা গলায় যা যা বলে গেল, আমি কি সত্যি ততটা বলার মতো? শিক্ষা দীক্ষায়, স্বভাবে, চারিত্রিক বৈশিষ্ট্যে অধ্যাপক প্রণবেশ বসু যে মাপের মানুষ, আমি কি তার ধারে কাছে দাঁড়াতে পারি? ভালোবাসা নেহাত তুচ্ছকেও রাজমহলে প্রবেশের অধিকার দিয়ে ফেলে। তাই আমিও একদিন ওর হাত ধরে এ বাড়িতে ঢুকতে পেরেছিলাম। ও বলছিল আমি চলে যাওয়া এই পরিবারের নাকি অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। শুনে আমি হেসেছি। প্রণবেশ জানেই না এ বাড়িতে আমার আসনটি ঠিক কেমন ছিল। আমিও ওর সামনে সে আবরণ উন্মোচন করিনি কোনো দিন। আজ বলতে বাধা নেই, এ বাড়িতে আমার অস্তিত্ব ছিল নগণ্য। আমি যে নিতান্তই সাধারণ মানের, সে কথা বার বার মনে করিয়ে দিত ওরা। না, গলা ফাটিয়ে সারা পাড়া জড়ো করে নয়, ঠান্ডা মাথায় ভেবে চিনতে। মিছরি ছুরি
আর বাক্য বাণী ছিল তাদের আক্রমণের প্রধান অস্ত্র। এক আশ্চর্য স্নায়বিক হত্যা প্রক্রিয়া। প্রণবেশ জানতো না এত সব। প্রণবেশের কথা বলা শেষ হতে পরিবেশটা হঠাৎ ভারী হয়ে উঠল। একটা বিষণ্ণ হাওয়া গুম মেরে থাকলো ঘরের মধ্যে। সেই গুমোট কাটানোর জন্য মেয়ে গান ধরল, তুমি কি কেবলই ছবি। বৈঠকখানার মাঝখানে বড় টেবিলের উপরে আমার একটা বড় বাঁধানো ছবি। লাল পেড়ে সাদা কাতান মাথার উপর দিয়ে ঘোমটার মতো হয়ে ঘুরে নেমেছে। কপালে বড় সিঁদুরের টিপ, তার দুপাশে চন্দনের আলপনা, রজনীগন্ধার মালা ছবি ঘিরে। আমাকে যে এত সুন্দর দেখতে তাহাকে কোনো দিন বুঝতেই পারিনি। বিশেষ বিশেষ মুহূর্তে প্রণবেশ বলতো অবশ্য, আমি তেমন বিশ্বাস করতাম না। যাকগে সব। কবে যেন তোলা হয়েছিল ছবিটা, মনে পড়েছে, দুর্গাপুজোর সময়। আজকাল তো মোবাইলে তোলা ছবি কি সব করে অসাধারণ করে তোলা যায়। এটা কিন্তু তা নয়, এটা একেবারে সত্যি সত্যি কারিকুরি বিহীন ছবি। তবে সাজানোর গুণে আরো উজ্জ্বল হয়ে উঠেছে। ওই মুখে সিঁদুরের টিপ আর সোনালি ফ্রেমের চশমায় যে মানায়, এটুকু বুঝতে আমি যে কত দুপুর নষ্ট করেছি তা শুধু আমিই জানি, আর জানে আমার ছায়াসঙ্গী নমিতা। কি জ্বালাতন করেছি ওকে, কতবার ওকে দিয়ে গোপনে চশমা ফ্রেম পাল্টেছি, নানা মাপের টিপ পরে একবার আয়নার সামনে দাঁড়িয়েছি, একবার ওর সামনে। ও প্রতিবারই তারিফ করায় বিরক্ত হয়ে ধমক দিয়ে বলেছি, যা বলবি সত্যি বলবি, অযথা স্তুতি করবি না বলে দিলাম। ধমক খেয়ে ও গোমরা মুখে বলেছিল, জানোই তো সোনামা, ওই বড় চাঁদের মতো লাল টিপটাই তোমাকে সুন্দর মানায়। শুধু শুধু আমাকে জিজ্ঞাসা করো কেন? ও কি করে জানবে যে আমি এক অসম যুদ্ধে নেমেছি? এই বাড়িতে যারা আমাকে পরাস্ত করতে চাইছে তারা অনেক বেশি শক্তিশালী। আমি আসলে ওদের সমকক্ষ হওয়ার জন্য আমার একটা অন্য ভাবমূর্তি গড়তে চাইছি। বেশি কিছু নয়, আমার রূপটাকে খুব করে কাজে লাগিয়ে ওদের সামান্য বিপদে ফেলতে চাইছি মাত্র। নমিতার এসব বোঝার কথা নয়। সেই নমিতা এখন বসে আছে আমার পাশেই, আমার গায়ে ওর গা ঠেকছে, অথচ আমাকে দেখতে পাচ্ছে না। এই অদৃশ্য ভাবটা আমাকে খুব মজা দিচ্ছে। এখন সবার প্রকৃত ইমোশন স্পষ্ট করে অনুভব করতে পারবো হয়তো। বড় যা, মানে শতরূপা বসু, এবার চেয়ার ছেড়ে উঠল আমাকে নিয়ে কিছু বলার জন্য। এই প্রথম বোধহয় ও আমার সমালোচনায় মুখর হয়ে উঠতে পারবে না, কারণ স্মরণ সভায় মন্দ বলা অশোভন।
আমার খুব পুলক হচ্ছিল, উদ্গ্রীব হয়েছিলাম ও কি বলে শোনার জন্য। আর মনে পড়ে যাচ্ছিল অনেক পুরনো কথা। বিয়ের পর আমি ওকে দিদি ভাই বলে ডাকতাম, কিন্তু সে ডাক ওর পছন্দ হয়নি। একদিন আমায় ডেকে বেশ মিষ্টি করে বলেছিল, শোনো, তুমি আমাকে রূপাদি বলে ডেকো। তোমার ওসব ডাক আমার প্রোফাইলে ঠিক যায় না। আর একটা কথা, এ বাড়ির মেয়ে বউরা সকলে খুব স্মার্ট। তাদের প্রত্যেকেরই সোসাইটিতে একটা ইমেজ আছে। তুমিও সেটা গড়ে তোলার চেষ্টা করো। প্রয়োজনে আমি প্রণবেশকে বলে দেব ও যেন তোমায় মোরাল সাপোর্টটা দেয়। কেমন? আমি চুপ করে তখন ভেবেছিলাম, শিক্ষা কি খুব কঠিন করে দেয় মানুষকে? না তো। তাহলে তো পুনর্বসু ওই রকমই হতো। যাকগে, প্রণবেশ এসব শুনে কি করবে জানি না, কিন্তু আমি কি পারবো কোনো দিন নিজেকে গড়ে তুলতে? আমার থাকার মধ্যে আছে একটা নরম মন, ও দিয়ে কিচ্ছু হয় না। মা গান শিখিয়েছিল, গাইতামও মন্দ নয়, তবে তার দৌড় এই বাড়ির অনুষ্ঠান পর্যন্ত। ও দিয়ে শতরূপার মতো বড় প্রতিষ্ঠানের সমান হওয়া অসম্ভব। দেখতে দেখতে একদিন ছোট যাও এলো বাড়িতে। সেও আরো এক বিদ্যে ধরি। ও পক্ষ আরো জোরদার হলো। আর আমি তখনও যে কে সেই। পর পর হয়ে যাওয়া ৩ ছেলে মেয়ে নিয়ে জেরবার। ও পক্ষ এত মোলায়েম করে মিছরির ছুরি চালাতো যে আমার রক্তাক্ত হয়ে চলা কেউ টেরও পেত না। এ বিষয়ে কি যে পারদর্শিতা ছিল ওদের! প্রতিবার ঘায়েল করে ফেলতো ঠিক। সারাটা দিন সংকোচ তাড়া করে বেড়াতো আমাকে। মাঝে মাঝে প্রণবেশের সঙ্গে এক বিছানায় শুতে পর্যন্ত লজ্জা করত। বারবার ঠাকুরকে বলতাম, কবে পারবো আমি, কবে? যাই করতাম সেটাই খুব তুচ্ছ মনে হতো। ও পক্ষ আড়ালে হাসাহাসি করতো আমাকে নিয়ে। আর আমি দিন রাত এটা ওটা গুচ্ছের কাজ করে বেড়াতাম। সেলাই করতাম, আঁকতাম, খাবার বানাতাম, ওর ঘরটা গিয়ে গুছিয়ে দিয়ে আসতাম। প্রণবেশ না চাইতেই বারবার ওর স্টাডিতে গিয়ে চা দিয়ে আসতাম। এসব করতে করতে ধীরে ধীরে অদম্য একটা ইচ্ছে শক্তি রূপিণী হয়ে উঠতে শুরু করেছে। বুঝতে পারতাম। প্রণবেশ মাঝে মাঝে অবাক হয়ে তাকাতো আমার দিকে। একদিন বলেই ফেলল, কি হয়েছে তোমার? কিছু না তো। আমি প্রশ্নটা এড়িয়ে গেলাম। এত কাজ তোমার সহ্য হবে? নমিতা তো আছে, বললে আরো একজন লোককে না হয়। তাহলে আমি কি করে কাটাবো সারাটা দিন? ভালো কিছু করবে? এটা কি ভালো কিছুর মধ্যে পড়ে না? নিজের অক্ষমতা ঢাকতে পাল্টা প্রশ্ন করলাম।
তা নয়, বলে ও চুপ করে গেল। আর আমি আরো বেশি বেশি কাজের জটে জড়িয়ে ফেললাম নিজেকে। ভোর থেকে দুপুর, দুপুর থেকে সন্ধে, সন্ধে থেকে রাত কাজ করতাম আর নিজেকে সাজিয়ে তুলতাম। কাজের ফাঁকে ফাঁকে বারবার আয়নার সামনে গিয়ে দাঁড়াতাম। আর একটা কাজ খুব গোপনে অভ্যেস করতে শুরু করেছিলাম, তা হলো নিজেকে বঞ্চনা। কি করে যেন মনে হয়েছিল ও পক্ষ এটা পারবে না, তাই খুব যত্ন নিয়ে নিজেকে বঞ্চিত করতে শুরু করলাম। একটু একটু করে ছাড়তে লাগলাম সব কিছু, পছন্দের খাওয়া দাওয়া, শাড়ি গয়না সব। ও পক্ষ ধার দিত বুদ্ধিতে, আর আমি ত্যাগে। বুঝতে পারছিলাম না ঠিক পথে এগোচ্ছি কি না, কিন্তু এছাড়া আর কোনো পথ যে জানা ছিল না। সেই ঘৃণার সাবমেরিন থেকে ঘন ঘন বোমাবর্ষণ চলছিল, আর আমি একটা একটা করে সব বিসর্জন দিচ্ছিলাম জলে। শরীর দুর্বল হয়ে পড়েছিল, চলতে ফিরতে হাঁপ ধরছিল, বুকের বাদিকে একটা চাপ ধরা ভাব। গ্রাহ্য করছিলাম না। এভাবে ঘুরছিল বছর। তারপর হঠাৎই একদিন বদলে গেল চাল। সব দান কেমন করে যেন আমার পক্ষে পড়তে শুরু করলো। রাতে খাবার টেবিলে বড় ছেলে আচমকাই বলে উঠল, মা, তোমাকে একেবারে অন্য রকম লাগছে। বড় যা থুড়ি রূপাদি চমকে তাকালো আমার দিকে। ছোট যা চোখ বড় বড় করে জিজ্ঞাসা করলো, কিরকম কিরকম? সকলে ঘুরে তাকালো আমার দিকে, এমনকি প্রণবেশও। সে যে কি বিড়ম্বনা! হাত ফসকে হাতাটাই পড়ে গেল মাটিতে। আমি জড়সড় হয়ে দাঁড়িয়ে সবার মাঝখানে। কি হলো বুঝতেই পারছি না। কি পরিবর্তন ঘটলো আমার মধ্যে, যে সকলে একেবারে। বড় ভাসুর অনিমেষ হাসি হাসি মুখে বলে উঠল, একদম ঠিক বলেছিস রানা। মেজ বউ দিন দিন মা অন্নপূর্ণা হয়ে উঠছে। সারাদিন আমাদের জন্য যা করে। না না, শুধু কাজ নয়, মার মুখের দিকে একবার তাকাও, কি সুন্দর দেখাচ্ছে দেখো। রানা, আমি ধমকে উঠি, কি সব বলে যাচ্ছিস পাগলের মতো? আমাকে থামিয়ে দিয়ে অনিমেষ বলে উঠল, ওকে থামিয়ে দিও না মেজবউ, বলতে দাও। আমরা যা দেখতে পাইনি, বলতে পারিনি এতদিন, ওই ছেলে কি সুন্দর করে তা সবাইকে দেখিয়ে দিল বলো তো।
সব থেকে আশ্চর্যের বিষয় হলো আমার দুই জাও এই প্রথম ওদের ঠান্ডা যুদ্ধের সব নিয়ম কানুন এলোমেলো করে অবাক হয়ে তাকিয়ে থাকলো। প্রণবেশ খাওয়া শেষ করে উঠে চলে যাওয়ার সময় আমার দিকে কেমন করে যেন তাকালো। আমি চোখ নামিয়ে নিলাম, তাড়াতাড়ি কাজ সারতে লাগলাম। যেমন করেই হোক আজ প্রণবেশ ঘুমানোর আগে আমায় যেতেই হবে ওর চোখে চোখ রাখতেই হবে। কি ওর চোখ বলতে চাইছিল জানতেই হবে। কিন্তু কাজ সারতে সারতে সেই রাত হয়ে গেল। ঘরে ঢুকে দেখি ও মা, ও জেগে। ঘুমোওনি? জিজ্ঞাসা করলাম। না, অপেক্ষা করছিলাম। কিছু বলবে? হ্যাঁ, বলবো বলেই তো জেগে বসে আছি। কি বলবে? নিজের খুব কাছে আমাকে এনে নিয়ে বলল, সত্যি দিন দিন তুমি এত অন্যরকম হয়ে উঠছো যে কি বলবো। কিরকম? আমি ঠিক বলে বোঝাতে পারবো কিনা তা জানি না। তবু এতদিন দর্শনের চর্চা করেছি, সেই অনুভব থেকেই বলি, খুব গভীর চেতনার স্তরে আমূল পরিবর্তন হলেই বোধহয় এমনটা সম্ভব। সবার থেকে আলাদা লাগছে তোমাকে, তুমি জানো। শুনতে শুনতে আমি সিঁড়ি বেয়ে উঠেই যাচ্ছিলাম স্বর্গে। কারা যেন জয়মাল্য পরিয়ে দিচ্ছিল আমার গলায়। কি ভালো যে লাগছিল। শেষ অবধি শেষ অবধি শেষ অবধি আমি কি পারলাম লক্ষ্যে পৌঁছতে? কিন্তু সময় বড় নিষ্ঠুর। ফুরিয়ে এলে আর এক মুহূর্তের জন্য বুঝি দাঁড়াতে রাজি নয়। কারো জন্যই নয়, কখনো নয়। ঠিক তখনই হঠাৎ বুকের বাঁদিকে গোপনে বেড়ে ওঠা সেই পিন ফোটার মতো ব্যথাটা চিন চিন করে উঠল। আমি এড়িয়ে যেতে চাইলাম, পারলাম না। বাড়তে বাড়তে ব্যথাটা একসময় অসহ্য হয়ে উঠল। আমি বাঁচার জন্য প্রণবেশকে আঁকড়ে ধরতে গেলাম, কিন্তু শিথিল হয়ে এলো শরীর। মাথাটা আপনি নেমে এলো প্রণবেশের বুকের ওপরে। দুর্বল হৃদযন্ত্র সেই অসহনীয় আনন্দের ভারও বইতে পারল না। শুনতে পেলাম ও চিৎকার করে ডাকছে, তনুজা, তনুজা। স্মরণ সভা শেষ। উপস্থিত সকলে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে হলঘর থেকে। একদম শেষে প্রণবেশ। বুকের ওপরে ও দুহাত দিয়ে জড়িয়ে ধরে আছে আমার ছবিটা, কিংবা আমার সেই ভাবমূর্তি। নিজেকে তিলে তিলে ক্ষয় করে যা ওর জন্যই গড়ে তুলেছিলাম আমি। কেমন লাগলো গল্পটি? আশা করি ভালোই লাগছে। ভালো হলে প্লিজ সবাইকে শেয়ার করো, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো নমস্কার।